শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগ সরকার আমলের বিতর্কিত আইজিপি ও সাবেক র্যাব মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। গত 10 এপ্রিল এই রেড অ্যালার্ট জারি করা হয়। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ থেকে ভারত পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির বিষয়টি আইনি পর্যালোচনায় রেখেছে ইন্টারপোল এবং তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হতে পারে। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনায় প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতেই পুলিশ সদর দপ্তর ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো শাখা ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির আবেদন করে থাকে। আর বেনজির সহ 12 জনের বিরুদ্ধেই এই আবেদন করা হয়েছিল। সংবিধান দুদক জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার সুপারিশ নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বেলা 11টার পরে বৈঠকটি শুরু হয়। এতে অংশ নিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ অন্য সদস্যরা। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ধর্ম নিরপেক্ষতা বিলুপ্ত, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আনার ক্ষেত্রে বিএনপি একমত। তিনি দাবি করেন, ঐকমত্য কমিশনের বেশিরভাগ সুপারিশই সমর্থন দিয়েছে তারা। প্রধান বিচারপতি নিয়োগ আইন ও মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী কর্তৃত্ব কমানো নিয়ে আপত্তি আছে তাদের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা বিষয়টা এটা টেকনিক্যাল, এটা আসলে হচ্ছে কর্তৃত্বে মন্ত্রিসভা কর্তৃক পরিচালিত হবে সরকার, সেটা আগের বিধান যা আছে তাই হলো। এখানে একমত নই বলতে পারে। আর্টিকেল 48 সাবসেকশন 3 পর আর একটা নতুন আর্টিকেল আমরা প্রপোজ করব, যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। সেটা অনেক বিষয়াদি থাকবে, এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না। আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো সংসদ ভবনে আমাদের সহকর্মী আরিফিন শাকিলের কাছ থেকে। আরিফিন, আমাদেরকে একটু জানাবেন, এই বৈঠক শেষে ব্রিফিং কখন নাগাদ হতে পারে এবং এই বৈঠকের বিষয়ে কোনো তথ্য পেলেন কিনা? ধন্যবাদ বৃষ্টি। মূলত এখনো বৈঠক চলছে। ঠিক বলা হচ্ছিল যে 6টা নাগাদ ব্রিফিং করা হবে, কিন্তু এখনো তারা আসেননি, কারণ তাদের বৈঠক এখনো শেষ হয়নি। যেহেতু আজকে তৃতীয় দিন, চেষ্টা করা হচ্ছে দুপক্ষ থেকেই যেন সকল যে সমস্যাগুলো ছিল বা যে সুপারিশগুলো নিয়ে মতনৈক্য ছিল সেগুলো যেন ঐক্যমতে পৌঁছানো যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। বিশেষ করে সংবিধান সংক্রান্ত, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতায়ন থেকে শুরু করে এক মেয়াদে পরপর 2 জন, এক ব্যক্তি পরপর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে মূলত এখন আলোচনা চলছে এবং এই বিষয়গুলো সুরাহা হয়নি। এর কারণেই খানিকটা বিলম্বিত হচ্ছে। তবে এর বাহিরে যদি আপনাকে বলি, দুদক সংস্কার থেকে শুরু করে জনপ্রশাসন, সেই সঙ্গে অন্য যে সংস্কার কমিশনের অন্য যে প্রস্তাবনাগুলো ছিল, নির্বাচন ব্যবস্থাপনা এবং বিচার বিভাগ, এসব বিষয় নিয়ে কিন্তু অনেকাংশেই ঐক্যমতে পৌঁছে গেছেন। এবং এরই মধ্যে আমরা যতদূর জানতে পেরেছি, জনপ্রশাসনের প্রায় 200 বেশি যে সুপারিশ ছিল তার মধ্যে প্রায় 90% সঙ্গে বিএনপি একমত পোষণ করেছে এবং দুদকের প্রায় 95% সুপারিশের সঙ্গে বিএনপি ঐক্যমতে পৌঁছে গেছে। বাকি মূল সংকটের জায়গা গত 2 দিন ধরে আমরা যেটা লক্ষ্য করেছি, আজও সেই সংকটে আসলে বারবার আটকে যাচ্ছে বৈঠক। মূল সংকট সংবিধান সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনায় বিএনপির আপত্তির বিষয় এবং সংবিধানের অনেকাংশে অনেক কিছু পরিবর্তন করতে চান যেমন ঐকমত্য কমিশন, ঠিক সেসব জায়গায় বিএনপি সেগুলো পরিবর্তনের পক্ষে নন। বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, বিশেষ করে রাষ্ট্রের নাম পরিবর্তন, সংবিধানের প্রস্তাবনায় যে বিষয়গুলো, মূলনীতিগুলো রয়েছে সেগুলো পরিবর্তনের পক্ষে নয়। এছাড়া ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের মেয়াদ 4 বছর করার একটা সুপারিশ করা হয়েছে। বিএনপি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং জাতীয় সাংবিধানিক নামে একটি বিষয় উপস্থাপন করার কথা বলা হয়েছে, সুপারিশ করা হয়েছিল, যেটিকে সংক্ষেপে এনসিসি বলা হচ্ছে, আর সেটির বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছেন। এবং সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়ে যদি বৃষ্টি একটু আপনাকে বলি, এরই মধ্যে বৈঠক সমাপ্ত হয়েছে। এরই মধ্যে ঐকমত্য কমিশনের যারা সদস্য ছিলেন তারা কিন্তু শুরু করেছে। ভাইস চেয়ারম্যান ছিলেন আলী রিয়াজ, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন, প্রথম টায়ারের এই বা প্রথম পর্যায়ের এই বৈঠক হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত। আমরা যেমনটি শুনলাম, বৈঠক শেষ হচ্ছে, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে ব্রিফিং শুরু হয়ে যাবে আরিফিন, তখন আপনার মাধ্যমে সেখানকার আপডেট জানিয়ে দেবার চেষ্টা করব। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে, এতে বেশ কয়েকজন
আহত হয়েছেন। দুপুর 12টার দিকে আজিমপুর মিরপুর সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। আর ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী বলে তারা দাবি করেন। বলেন, পুরনো ঘটনার জের ধরে ঢাকা সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সাথে জড়িত। এই ঘটনায় ঢাকা সিটি কলেজ 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের ঢাকা কলেজ আর সিটি কলেজ নিয়ে ঝামেলা। তার মাঝখানে পুলিশ আমাদেরকে মারছে, আমাদের 2 জনে পা ভাঙছে। ডিসির এমন পোলাপান আছে ভাই, আমার লগের বন্ধুরে এদিকে পার দিয়ে পুরো ভাইরাল হইছে। এরা আবার হয়তো বা এটার প্রতিক্রিয়া দেখানোর জন্য আবার সামনে চলে আসছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। তা আমরা তাদেরকে আবার সামনে পেয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি, ভাই তোমরা চলে যাও, যদি কেউ আইন হাতে তুলে নেয় তার ব্যবস্থা আমরা আইনগতভাবে নেব। রাজধানীর তেজগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে তেজগাঁ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি পেট্রোল টিম থাকলেও আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের। ভিডিওটি ধারণের মাত্র কয়েক সেকেন্ড আগেই ছিনতাইকারীদের কবলে পড়ে শিক্ষার্থী আরমান। মুহূর্তের মধ্যে পাশে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা হাজির হন সেখানে। অতিরিক্ত রক্তক্ষরণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে লুটিয়ে পড়ে শিক্ষার্থী আরমান। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় 3 থেকে 4 জনের একটি ছিনতাইকারী দলকে ছিনতাই করতে দেখে চিৎকার করেন আরমান। তাকে একা পেয়ে ছিনতাইকারীরা এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযোগ জানান, ঘটনাস্থলের কিছুটা দূরেই পুলিশের অবস্থান থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ নেয়নি তারা। ওইখানে পুলিশের গাড়ি অবস্থা থাকে মানে পুলিশ কোনো রিয়াকশন করলো না, ঠিক আছে। ওর পায়ের ভিতরে ছুরি মারা হলো, ওর থেকেও বড় ছুরি। মেয়েরে আর একটা ছেলেতে ব্যাগ বুক টানতে আছে, এই বড় বড় ছুরি অগক আছে। তখন ও আমার ডাক দিছে, এর ভিতরে ওরে মনে করেন পার মাইরা ছুঁয়া মনে করেন দূর। এর আগেও কিন্তু এখানে কয়েকবার ছিনতাই হয়েছে, ছিনতাইকারী ধরাও পড়ছে, মাইরও দিছে, এবং এখন পর্যন্ত প্রতিনিয়ত এই রোডটার মধ্যে ছিনতাই হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। সংগ্রহ করা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজও। আমার পুলিশ পাশেই ছিল এখানে, আমাদের এখানে ওই বিকালবেলা ছিনতাই প্রতিরোধ টিম থাকে, এখানে ছিনতাই হয় এখানে মাঝে মাঝে। ওরা আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখানকার সিসিটিভি ফুটেজ স্পষ্ট আসে, দেখা যাচ্ছে যে ও এদিক থেকে দৌড় দিয়ে আসতেছে, ছিনতাইকারীরাও এই দিক থেকে। ওরা 3 জন, ওরা 4 জন ছিনতাইকারীরা, মানে ওই অপোজিটে 4 জন। অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। নিহত আরমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটে তিনি এই আহ্বান জানিয়েছেন। এ সময় 2024 সালের গণ অভ্যুত্থানের কথা তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে একটি ঐতিহাসিক যুব নেতৃত্বাধীন গণজাগরণ ঘটেছে। বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ পরিণত হয় ন্যায় বিচার, সুশাসন ও জবাবদিহিতার জাতীয় আন্দোলনে। আজকের বাংলাদেশে তরুণরাই সমাজের ইতিবাচক পরিবর্তনের মূল চালক। এ সময় অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বললেন, নতুন ধরনের অর্থনীতির কথা বলা হচ্ছে, যেখানে অর্থনীতির কেন্দ্রে ব্যক্তিগত লাভ নয় বরং সামাজিক সমস্যার সমাধানই হওয়া উচিত। বৈশ্বিক সংকট, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ও তরুণদের ভূমিকা নিয়ে আর্থনা সামিটে কথা বলেন ডক্টর ইউনূস। আগামী শনিবার অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভ্যাটিকান। সীমিত পরিসরে হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যাটিকানে নয়, 100 বছরের রীতি ভেঙে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমে। পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ভ্যাটিকান সিটিতে স্থানীয় সময় সকাল 7:35 মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। ভ্যাটিকান জানিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরবিদায় নেন তিনি। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতা ও খ্যাতিমান ব্যক্তিত্বরা। বেশ কিছুদিন ধরেই ফুসফুসের রোগে ভুগছিলেন 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস। 1 মাস চিকিৎসা নেওয়ার পর গত 22 মার্চ হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পরে ভ্যাটিকান পরিচালনার অন্তর্বর্তী দায়িত্ব পেয়েছেন কার্ডিনাল কেভিন ফারেল। 2019 সালে পোপ ফ্রান্সিস নিজেই এই পদে কার্ডিনাল ফারেলকে মনোনীত করেছিলেন। নিয়ম অনুযায়ী নতুন পোপ দায়িত্ব না নেওয়া পর্যন্ত ভ্যাটিকান পরিচালনা করবেন কেভিন ফারেল। 77 বছর বয়সী ফারেল জীবনের 30 বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন গির্জায় দায়িত্ব পালন করেছেন। 2016 সালে তাকে ভ্যাটিকানে আনেন পোপ ফ্রান্সিস। পোপের মৃত্যুর খবরও আনুষ্ঠানিকভাবে বিশ্ববাসীকে জানান এই আইরিশ আমেরিকান কার্ডিনাল। বাংলাদেশ জিম্বাবুয়ের সিলেট টেস্টে নড়বড়ে ব্যাটিংয়ের পরও 112 রানের লিড নিয়েছে বাংলাদেশ। আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ায় আগ পর্যন্ত 4 উইকেটে 194 রানের সংগ্রহ পায় তারা। আর 50 দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। বৃষ্টি বাগড়ায় 3 ঘন্টা পর দুপুরে 1টায় দিনের খেলা শুরু হয়। আগের দিনের 1 উইকেটে 57 রান নিয়েই তৃতীয় দিন ব্যাটিং শুরু করেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মোমিনুল হক। বৃষ্টিবিঘ্নিত কন্ডিশনে দলীয় 73 রানে 33 রান করা জয়কে ফেরান মুজরাবানি। 47 রান করে ফেরেন মোমিনুল। আরও একবার ব্যাট হাতে ব্যর্থ মুশফিকুর রহিম। এরই মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। বোর্ডে শান্ত জাকের আলী জুটি 39 রান যুক্ত করার পর আলোক স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হয়। শান্ত 60 আর জাকের অপরাজিত আছেন 21 রানে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশে 191 রানের জবাবে 273 রান করে জিম্বাবুয়ে। 82 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল স্বাগতিকরা। গোড়ালির ইনজুরির চিকিৎসা করতে 27 এপ্রিল ইংল্যান্ড যাবেন পেসার তাসকিন আহমেদ। 29 এপ্রিল ডাক্তার জেমস কাল্টারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাসকিন। বা পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি পেয়েছে পেসার তাসকিন আহমেদের, যার ফলে বোলিং করতে গেলে ব্যথা অনুভব করেন তিনি। আর এই সমস্যার সমাধান করতে জিম্বাবুয়ে সিরিজের দলে আর রাখা হয়নি তাসকিনকে। উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ড পাঠাচ্ছে বিসিবি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটাররা গোড়ালির চোটের চিকিৎসা করেন যে ডাক্তার, তার কাছেই যাচ্ছেন তাসকিন। আর লন্ডনের ফোর্টিস ক্লিনিকের পায়ের পাতা ও গোড়ালি বিশেষজ্ঞ ডাক্তার জেমস কাল্টার 29 এপ্রিল দেখবেন তাসকিনকে। অস্ত্রোপচার করতে হলে অন্তত 6 মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাসকিনকে। 6 মাস বাড়ল সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ এই সময় মঞ্জুর করেন বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি শিকদার মোহাম্মদ রাজির হাইকোর্ট বেঞ্চ। এদিকে আলোচিত এই মামলাটি শুনানিতে ডিবিতে থানার তদন্ত প্রতিবেদন পুড়ে যাওয়ার দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, যদিও পরে তা অস্বীকার করেন। তবে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ জানিয়েছেন মামলার কোনো নথি পড়েনি। পুরনো মামলার ডকুমেন্টস ছড়িয়ে ছিটিয়ে থাকায় তা সংগ্রহ করতে সময় প্রয়োজন। প্রথমে গোয়েন্দা পুলিশ, পরে টানা 9 বছর ধরে র্যাবের হাতে ছিল সাগর রুনি হত্যা মামলার তদন্তভার। এই দীর্ঘ তদন্তে কোনো অগ্রগতি হয়নি। নিম্ন আদালতের প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছানো হয়েছে 113 বার। 5 আগস্ট পট পরিবর্তনের পর গত 30 সেপ্টেম্বর আলোচিত এই হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করে দেয় হাইকোর্ট, যেখানে 7টি সংস্থাকে যুক্ত করা হয়। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ রাজির হাইকোর্ট বেঞ্চে টাস্ক ফোর্সের তদন্তের অগ্রগতির উপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আবেদনে প্রতিবেদন জমা দিতে আরও 6 মাসের সময় দেন হাইকোর্ট। 22 অক্টোবর 2025-এ পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে। আমরা আশা করব এই সময়ের মধ্যে কিংবা তার আগেই যদি তদন্ত কমপ্লিট হয়ে যায়, তাহলে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন। শুনানিতে সময় চাওয়ার কারণ হিসেবে ডিবিতে থানার তদন্ত প্রতিবেদন পুড়ে যাওয়ার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী, যদিও পরে তা অস্বীকার করেন তিনি। আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে, কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, এটা ইয়েতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, সেই জন্য এটা সময়ের দরকার ছিল। 2012 সালের 11 সেপ্টেম্বর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী 1 মে শ্রমিক সমাবেশ করবে বিএনপি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে বিএনপি জানিয়েছে। মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বলেও জানান তিনি। বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই, তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়নও এখনো সম্ভব হয়নি, আর তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি। এক প্রশ্নের উত্তরে তিনি বললেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সাথে বিএনপি একমত, তবে ন্যূনতম মজুরি সহ কিছু বিষয় যুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি। শ্রমিকদের অন্যান্য যেসব দাবি, তার স্বাধীনভাবে সংগঠন করার অধিকার, স্বাধীনভাবে যৌথ দল সদস্যের অধিকার, তার কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তার অধিকার, তার ন্যায্য মজুরির অধিকার, তার অন্য সব অধিকারের পাশাপাশি মহান মে দিবসের মূল দাবি দৈনিক ৮ ঘন্টা কাজের, এই দাবি আদায়ের এই বিষয়টাকে সামনে নিয়েই আমরা আগামী মে দিবস উদযাপন করতে যাচ্ছি। রাজধানীর নতুন বাজার সড়কে ময়লা আবর্জনা ফেলে ডাস্টবিন করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। সড়কে ময়লা ফেলে পুরো সড়ক ময়লার বর্জ্যে স্তূপ হয়ে যায়, আর তাতেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ময়লার গন্ধে যাতায়াতকারীদের দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, নতুন বাজার এসটিএস ময়লা ডিপোতে ময়লা ডিপো তালাবদ্ধ থাকায় তারা সড়কে ময়লা ফেলে প্রতিবাদ জানান। যদিও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে ডিপো খোলাই ছিল, তবে ময়লা সরানোর মেশিন নষ্ট ছিল। অধৈর্য হয়ে এভাবে সড়কে ময়লা ফেলেন ভ্যান সার্ভিসের পরিচ্ছন্নতা কর্মীরা। রাজধানীর বাড়িধারা এলাকা সংলগ্ন নতুন বাজার রাস্তা, তবে দেখে মনে হবে এটি ময়লা ফেলার স্থান। ময়লার স্তূপে অচল প্রায় পুরো সড়ক। বাসাবাড়ি সহ আশপাশের ময়লা রাখার নির্দিষ্ট স্থান এসটিএস, তবে এটি বন্ধ থাকায় দুপুরে রাস্তাতেই আবর্জনা ফেলে রেখে প্রতিবাদ জানায় পরিচ্ছন্নতা কর্মীরা। আমরা ময়লা বলবো, রাস্তা বলবো না, কি করবো? এই যে সাইডের যারা আছে এরা একটা না ফোন দিতেছে, কি করবো? অনেক সময় থাকে না, তেল বেকো চলে না, আমাদের এখানে লোকজন আইসা এই রোদের মাঝে গাড়ি নিয়ে দাঁড়ায় থাকতে হয়, কষ্ট করতে হয়। আর ডিপোর লোকজন জানান, মেশিন নষ্ট থাকায় ময়লা সরানো যাচ্ছিল না। এসটিএস ডিপো তালাবদ্ধ থাকার বিষয়টি অস্বীকার করেন তারা। আমাদের তো 10-15 মিনিট সময় দিতে হবে মিস্ত্রি আসার জন্য, আমাদের তো সেই সময়টাও দেয় নাই। এক জায়গা থেকে আইসা দেখা যায় বেশিক্ষণ ওয়েট করতে ওরা ইচ্ছুক না, ঠিক আছে? এই চিকলা চিকলি পরে এক পর্যায়ে দেখা যায় একজন আরেকজনের যুক্ত করে এখানে ফালাচ্ছে চলে গেল। এদিকে সড়কে আবর্জনার স্তূপের কারণে নতুন বাজার থেকে প্রগতি সরণি রোডে তৈরি হয় যানজট। পুলিশ জানায়, মেশিন নষ্ট থাকায় এভাবে ময়লা ফেলা হয়। আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, তাদেরকে ওনাদের বলছে যে গাড়িতে প্রবলেম ছিল, 2টা গাড়ির সমস্যা। তো আমি এখানকার যে ইনচার্জ আছে তার সাথে কথা বলে দ্রুত গাড়িতে ঠিক আনা এবং রাস্তাটা ক্লিয়ার করতেছি। আমরা ওনাদেরকে বললাম যে এগুলো আপনি একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন, মানুষদের ভোগান্তি হচ্ছে, তারপরে এটা আমরা রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছি। এদিকে এভাবে রাস্তায় ময়লা ফেলায় পথচারী সহ এই সড়কে চলাচলকারীরা পড়েন দুর্ভোগে। সিটি কর্পোরেশন কি করে আসলে বুঝতেছি না। আমরা আসে এই নতুন বাজার থেকে এই পর্যন্ত আসতে প্রায় মিনিমাম 40 মিনিট আমরা দাঁড়ায় রয়েছি। পুরো রাস্তায় জ্যাম, মানুষের ভোগান্তি শেষ নেই, আর এখন তো পুরো প্রচন্ড গরম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানায়, ময়লা সরানোর গাড়ি নষ্ট থাকায় বাসাবাড়ির ময়লা সংগ্রহ করা ভ্যান সার্ভিসের পরিচ্ছন্নতা কর্মীরা একটু অপেক্ষা করলে এমনটা হতো না। ডাম্প ট্রাকগুলো ওখানে পৌঁছাতে একটু দেরি হয়, যারা বাসাবাড়ি থেকে ওয়েস্ট গুলো কালেক্ট করে এটাকে ভ্যান সার্ভিস বলে, ওরা এসে ডাম্প ট্রাকটা পায়নি তাই তারা ওখানে রেখেছে। ওরা হয়তো বা আর অল্প সামান্য সময় অপেক্ষা করলেই ওরা ওটা পেয়ে যেত। যেহেতু ঘটনাটা ঘটেছে, আমি ইমিডিয়েটলি আমার যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করেছে, বলেছে সো দ্যাট এটা রিপিটেশন না ঘটে ইন ফিউচার। ঘটনা যাই হোক, এভাবে রাস্তার মধ্যে ময়লা আবর্জনা ফেলার কোনো মানে নেই বলে মনে করেন পথচারীরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে না, বরং সংস্কার কাজ চলছে। সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের গাঁথুনির প্রত্যেকটি ইট খুলে ফেলা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সেখানে নতুন ইট বসানো হবে। একই সাথে সামনের প্রাঙ্গণের পানি নিষ্কাশন ব্যবস্থাও এ দফায় উন্নত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা নেহাতি গুজব বলছেন কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে হঠাৎ করেই ভেঙে ফেলা হচ্ছে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।
হাতুড়ি আর ড্রিল মেশিনের উচ্চ শব্দ বেশ দূর থেকেই শোনা যাচ্ছে। খানিক কাছে এগুলেই দেখা যাচ্ছে স্মৃতিস্তম্ভের মূল গাঁথনির প্রতিটি ইট খুলে ফেলা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোচনা চলছে বিষয়টি নিয়ে। বেশিরভাগ মানুষই তাতে অবাক হচ্ছেন, করছেন নানা নেতিবাচক মন্তব্য। ফেসবুকে এসব দেখে সরেজমিনে দেখতেও এসেছেন কেউ কেউ। যে আর্কিটেকচার করছে তারা বলতেছে এটার স্থায়িত্বকাল 100 বছর 150 বছর। আপনি তার অর্ধেকের আগের সময়ে আপনি এটা ভাঙে নষ্ট করেন না। আপনি কি করলেন, মানে আপডেট ভার্সন শব্দটা ব্যবহার করে না, এই ইটকে সরায় না নতুন ইট লাগা দেন। এটা কি আপডেট হইলো? স্মৃতিস্তম্ভে কর্মরত শ্রমিকরা জানালেন ৩-৪ দিন ধরে টানা পুরাতন ইট খোলার কাজ করছেন তারা। এটা শেষ হলে নতুন ইট প্রতিস্থাপনে সময় লাগবে আরও সপ্তাহখানেক। এই সংস্কার কাজ করছে গণপূর্ত বিভাগ। এটা তো ওই যে সিরামিক্সের ইট, এটা তো সাধারণ ইট না, সিরামিক্সের ইট এই জন্য অনেক শক্ত আর কি। এটা আমাদের কাছে ব্যাংবাল্লা, ঠিক আছে, তো ওই ভাঙার পরে কাছে টাইস লাগাবো। কথা হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে। তিনি জানান শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংস্কারের এই প্রকল্প 2 বছর আগের। এ দফায় স্মৃতিস্তম্ভের পাশে একটি নতুন ভবন করার পাশাপাশি উন্নত করা হবে পানি নিষ্কাশন ব্যবস্থা। মূল স্তম্ভের কোনো ক্ষতি করা বা নষ্ট করা হবে না, কোনো ডিজাইনও পরিবর্তন হবে না। শুধুমাত্র মূল স্তম্ভের যে ইটের যে গাঁথনিটা আছে সেটা ইটটা চেঞ্জ হয়ে নতুন পুরাতন ইটটা রিমুভ হয়ে নতুন ইটটা বসবে। ড্রেনে যেন পানি যায় তাহলে এটা একটা স্লোপ মেনটেন করতে হবে। তাহলে স্লোপ মেনটেন করার জন্য প্লাজার মাঝখানটা কিছু উঁচু করতে হবে, উঁচু করে স্লোপ করে 4 সাইডে মিলাই দিতে হবে যেন পানিটা ড্রেনে চলে যায়। 1971 সালের 14 ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে অভিযান চালাচ্ছে রাজুক। এক ভবন মালিককে 1 লাখ টাকা জরিমানা করেছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন ভবনে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। যেসব ভবনে অভিযান চালানো হচ্ছে বেশিরভাগ ভবনেই অনিয়ম ধরা পড়ছে। তবে এখন পর্যন্ত রাজুকের অনুমোদন এবং স্মারক নম্বর না দেখাতে পারা সহ নানান অভিযোগে একটি ভবনে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। ভবন মালিককে 1 লাখ টাকা জরিমানা সহ ভবনের বর্ধিত অংশ ভাঙার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। একই সাথে ভবনটির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে মিটার খুলে নেওয়ার নির্দেশও দেওয়া হয়। ভবনের নকশা বহির্ভূত পুরো অংশ আজই ভেঙে দেওয়া হবে। কর্মকর্তারা জানালেন অবৈধ নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে এই অভিযান পুরো রাজধানী জুড়েই চলবে। ভবন নির্মাণ সম্পর্কিত প্রথমেই হচ্ছে যে একটা সাইনবোর্ড থাকে, ওই সাইনবোর্ডে দেখা যায় যে একটা ভবন সম্পর্কিত সকল তথ্য একটা গ্লান্সে পাওয়া যায়। আমরা সেটাও দেখতে পাই নাই। তার শিকার ভিত্তিতে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমরা হচ্ছে যে ইমারত নির্মাণ আইন 1952 এর 3 ধারা অনুযায়ী তাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নারায়ণগঞ্জে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে এক মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চলে। রাজুক কর্মকর্তারা জানিয়েছেন অনুমোদন নিয়ে ইমাম হোসেন একটি বহুতল ভবন নির্মাণের কাজ করছেন। তবে নকশা বহির্ভূতভাবে বেশ কিছু অংশ তিনি নির্মাণ করেন। এসব বর্ধিত অংশ ভেঙে ফেলার পাশাপাশি ভবন মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এলাকার বোরাক টাওয়ারের নকশা বহির্ভূত কিছু বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজুক। বাকি অংশ মালিককে নিজ খরচে ভাঙার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। হুট করে এমন অভিযানে স্থানীয় ভবন মালিক আর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। বৈষম্যমূলক ড্যাপ ও ইমারত বিধিমালার কারণে আবাসন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংযোগ শিল্পেও এর বিরূপ প্রভাব পড়েছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করলেন রিহাবের সভাপতি ওয়াহিদুজ্জামান। সংবাদ সম্মেলনে ড্যাপের নীতিমালা সংস্কারের দাবি জানান রিহাব নেতারা। জানান নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন। হুমকির মুখে পড়েছে আবাসন খাত। আসন্ন বাজেটের নীতি সহায়তার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। বলেছেন আগে যে পরিমাণের জমির উপরে 10 তলা ভবন নির্মাণ করা যেত এখন 4 তলা করা যাচ্ছে। এতে করে সামগ্রিক খরচ বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা লোকসান গুনছেন। রিহাব বলছে আবাসন খাতে স্থবিরতা বিরাজ করছে। জন আকাঙ্ক্ষার এই সরকারের কাছে ড্যাপের নীতিমালা সংস্কারের তাগিদ দেন বক্তারা। বিগত স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট একটি স্বার্থান্বেষী মহলকে খুশি করতে কতিপয় অসাধু কর্মকর্তা একটি সুন্দর ও সময় উপযোগী ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008-কে উপেক্ষা করে সৃষ্টি করা হয়েছে নগরবাসীর মধ্যে ভবন নির্মাণের ক্ষেত্রে চরম বৈষম্য। এই খাতের স্থবিরতা না কাটলে সরকারের রাজস্ব অনেক কমে যাবে। গাজা ইসরায়েলি বর্বরতায় আরও 25 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকেই প্রাণহানি হয়েছে।
দক্ষিণ উত্তর গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। বিমান হামলার পাশাপাশি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা। দক্ষিণের রাফা শহরে ড্রোন হামলায় 2 জনের প্রাণ গেছে। জাবালিয়ার শরণার্থী শিবিরে 1 নারী শিশুসহ 5 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া খান ইউনিসের একাধিক হামলায় আগুন লেগে দগ্ধ হয়ে কমপক্ষে 11 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে হামাসকে নতুন একটি প্রস্তাব দিয়েছে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। সংবাদ মাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা। সব ইসরায়েলি জিম্মির বিনিময়ে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং 5 থেকে 7 বছর স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এই নতুন প্রস্তাবে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রসঙ্গও রয়েছে। কায়রোয় আলোচনায় অংশ নেবেন হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারউইশ এবং আলোচক দলের প্রধান খলিল আল হায়া। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেল আবিব। সম্প্রতি ইসরায়েলের দেয়া আরেকটি প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস, আর সেখানে 6 সপ্তাহ যুদ্ধবিরতির বিনিময়ে ফিলিস্তিনি সংগঠনটির নিরস্ত্রীকরণের দাবি জানানো হয়। গত মাসে ইসরায়েলের আগ্রাসনে ভেস্তে যায় যুদ্ধবিরতি চুক্তি। ওয়েস্ট ইন্ডিজের চোখে 2025 সালে সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের পেসার জসপ্রীত বুমরা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার্স অ্যালমনাকের সবশেষ সংস্করণেই এই খবর জানানো হয়েছে। গত বছর টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে 200 উইকেট নিয়েছিলেন এই ফাস্ট বোলার। এছাড়া নারীদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন আরেক ভারতীয় স্মৃতি মান্দানা। 2024 সালের সব ফরম্যাট মিলিয়ে 1659 রান করেছিলেন এই ওপেনিং ব্যাটার। লিডিং টি20 ক্রিকেটারের খেতাব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, আর সেই সাথে উইজডেন ট্রফি জিতেছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। রাজনৈতিক দল ও সরকারের সাথে আলোচনা করে স্বল্পতম সময়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন কমিশনের সাথে বৈঠক করে দলটি। পরে দলের সাধারণ সম্পাদক বলেছেন, বিগত সময়ে নির্বাচন কমিশন সরকারের সহযোগী সংগঠনের মতো কাজ করেছে। এই কমিশনকে নির্বাচন পদ্ধতির উপরে আস্থা ফেরাতে হবে, আর ইসির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সংস্থাটিকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার বলেও মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার, কারচুপি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় দলটি। আমরা তাদেরকে যেটা বলেছি যে আপনার রাজনৈতিক দল এমনকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ করে নিশ্চয়ই অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট একটা পথনকশা আপনারা ঘোষণা করবেন, আর নির্বাচনের সুনির্দিষ্ট সূচি বা শিডিউল তো নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। 5 আগস্ট রাজধানীর চানখারপুলের 6 জনকে হত্যা মামলায় আগামী 25 মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। মঙ্গলবার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের আগে তদন্ত সংস্থার জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনার জন্য 4 সপ্তাহ সময়ের আবেদন করেন প্রসিকিউশন। শুনানি শেষে 25 মে অভিযোগপত্র জমা দেয় নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় সকালে ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন, নাসিরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত রোববার এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটর। পরে কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থা এবং চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা মিলেছে তাদেরই অভিযুক্ত করা হয়েছে। চানখারপুলের স্পেসিফিক এই 6 জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে 8 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। তারা লোকাল আওয়ামী লীগ, যুবলীগ যারা সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে তদন্ত অব্যাহত আছে এবং তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হবে। গত 9 বছরে রাজধানীবাসী মাত্র 31 দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যপত্র বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বাপাও ক্যাপস। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব ধরিত্রী দিবস 2025 বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে 8 দফা সুপারিশ করেন গবেষক ও পরিবেশবাদীরা। বিশ্ব ধরিত্রী দিবস যখন আড়ম্বরে পালিত হচ্ছে, তখন সামনে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটির 2024 সালের রিপোর্ট, যেখানে বাংলাদেশ নিয়ে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। আপনার আমার প্রিয় শহর ঢাকা বায়ু দূষণে দ্বিতীয় অবস্থানে, আর দূষিত শহর হিসেবে অবস্থান তৃতীয়।
ভাবা যায় গত 9 বছরে ঢাকার মানুষ নির্মল বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে মাত্র 31 দিন। এর মধ্যে 2024 সালে ভালো বায়ুমান ছিল মাত্র 2 দিন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের যৌথ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এসব তথ্য। পরিসংখ্যান বলছে গত 9 বছরে 624 দিন মাঝারি, 878 দিন সংবেদনশীল, 853 দিন অস্বাস্থ্যকর, 635 দিন খুব অস্বাস্থ্যকর এবং 93 দিন দুর্যোগপূর্ণ বায়ু গ্রহণ করেছে রাজধানীবাসী। 9 বছরে 3114 দিনের মধ্যে ঢাকার মানুষ মাত্র 31 দিন নির্মল বায়ু বা ভালো বায়ুতে নিঃশ্বাস নিতে পেরেছে, যেটি খুবই দুঃখজনক। 2024 সালে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ বায়ুমানের দিন সংখ্যা ছিল 2 এবং 35। বায়ু দূষণ নিয়ন্ত্রণে মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, নির্মল বায়ু আইন প্রণয়ন সহ 8 দফা সুপারিশ করেছেন গবেষকরা। বায়ু দূষণকারী মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করে বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বৃদ্ধি করা, বায়ু দূষণকারী পোড়ানো ইটের বিকল্প ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, বর্জ্য পোড়ানো বন্ধ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা। সমস্ত ইন্ডাস্ট্রির মালিকগুলো কারা, তাদের কারণে জ্বালানির যে এই পরিবর্তন করা এটা অত্যন্ত কঠিন কাজ। এই যে আপনার নবায়নকৃত জ্বালানির প্রশ্নটা আমরা দীর্ঘদিন পর্যন্ত বলতেছি, এইটা করতে দিচ্ছেন না কেন? এটা কারা করতে দিচ্ছেন না? সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ ও বায়োগ্যাস প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং গবেষণার উপর জোর দেওয়া হয় সুপারিশনামায়। গ্রাউন্ডে চললে একরকম গ্রাউন্ড লেভেলে থাকে, কিন্তু এলিভেটেড লেভেলে যদি এটা যায় তাহলে এটার স্প্রেড আরও বেশি হয়। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো নবায়নযোগ্য এনার্জি উৎসব শুরু হচ্ছে। 2 দিনের আয়োজন বুয়েটে আগামীকাল শুরু হবে। উৎসবের মূল লক্ষ্য জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে যৌথভাবে এসব তথ্য জানান অ্যাকশন এইড এবং বুয়েট। আয়োজকরা বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। টেকসই ও সবুজ ভবিষ্যৎ নির্মাণের জন্য নবায়নযোগ্য জ্বালানিতেই গুরুত্ব দিতে হবে। আর নবায়নযোগ্য জ্বালানির উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিও তুলে ধরা হবে এই আয়োজনে। আর সেই সাথে জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় প্রান্তিক জনগণ, নাগরিক সংগঠনদের সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা এবং বিনিয়োগকারী উদ্ভাবকদের মধ্যে সম্মেলন ঘটানো হবে। এর আগে দোয়েল চত্বরে এনার্জি ফেস্ট উপলক্ষে র্যালি ও ফ্ল্যাশ মব হয়। আমাদের উদ্দেশ্য হলো এই ফেস্টিভ্যালের আয়োজনের মধ্যে দিয়ে একেবারে প্রান্তিক থেকে শুরু করে নীতি নির্ধারক সবাইকে একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে কমিশন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে বাংলাদেশ পরমাণু বিজ্ঞানী সংঘের বর্তমান সভাপতি ডক্টর AMS সাইফুল্লাহ বলেছেন, পরমাণু শক্তি কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর রীতিনীতি অনুসরণ করে কমিশন। বলেন, রাষ্ট্রের স্পর্শকাতর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলো সর্বজনীন বেতন কাঠামো I+++ যেতে বাধ্য করা হচ্ছে উপযোগিতা যাচাই ছাড়াই। 2 মাস ধরেই বেতন ভাতা বন্ধ এবং পদ অবনমন করা হয়েছে। সহায়তা করছে কমিশনের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। এই প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন চর্চা ও গবেষণা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকার যে সিস্টেম চালু করছে I+++ সিস্টেম, সেটা বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট করে ওইখানে টাকা পয়সা থাকবে। তাহলে আমি যে আয়টা করব, আমার আয়ের টাকাটাও বাংলাদেশ ব্যাংকে দিয়ে দিতে হবে, যেটা আমার আইনের এই বিধানের সাথে সাংঘর্ষিক। অবৈধভাবে আনডিউ তারা সুপিরিয়র মনে করে আমাদেরকে স্লেভ বানানোর চেষ্টা করছে। তারা একটা মাস্টার স্লেভ সিস্টেম চালু করতে চায়। আমরা বলতে চাই, বিজ্ঞানীরা স্লেভ না। পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের AI ভিডিও নিয়ে তোলপাড় চলছে। সম্প্রতি একটি উগ্র ডানপন্থী ইসরায়েলি গোষ্ঠী ওই ভিডিও প্রচার করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওই ভিডিওটি তৈরি করা হয়, যাতে দেখা যায় পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে আল-আকসা মসজিদ। তার জায়গায় থার্ড টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে। এই ইস্যুতে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ। সতর্কতা জানিয়ে কাতার বলছে, এই উস্কানি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা আরও বাড়িয়ে তুলবে।
অন্যদিকে ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আর্থিক সংকটের পৃষ্ঠপোষকের অভাবে বন্ধ হবার উপক্রম সিলেটে ঘরোয়া টুর্নামেন্ট, যেখান থেকে রাজিন সালে, এবাদত, তানজিম সাকিবদের মতো ক্রিকেটার এসেছে, সেখানে গভীর সংকটে ক্রিকেট লীগ। একসময় বিদেশিরা যেখানে খেলেছেন, এখন অনিয়মিত দায়সারা প্রথম বিভাগ দিয়েই চলছে সিলেটের ক্রিকেট। এর পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন রাজিন সালে। সহকর্মী শাহিন আলমের তোলা ভিডিও চিত্রে সিলেট থেকে আরেক সহকর্মী হাসান আল মারুফের রিপোর্ট। সিলেটের ক্রিকেট মানেই ক্যানভাসে ভাসে তানজিম সাকিব, এবাদত হোসেন, নাসুম আহমেদ, জাকির হাসানদের মুখ। এক ঝাঁক নতুনের সাথে আজও আলো জেলে চলেছেন অলোক কাপালি, রাজিন সালেহরা। যে মাটি জাতীয় দলের পাইপলাইন করেছে সমৃদ্ধ, সেই সিলেটের ঘরোয়া ক্রিকেটে আজ ঘোর অন্ধকার। বন্ধ হবার উপক্রম জেলা কিংবা বিভাগীয় পর্যায়ের ঘরোয়া টুর্নামেন্ট। এক লিগের দ্বারা তো প্লেয়ার ওইরকম আপনি চুজও করতে পারবেন না, প্লেয়াররাও ওইরকম অপরচুনিটি পাবে না। তো প্লেয়ারদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ লিগটাও ওইরকম হইতেছে, একটু দায়সারাভাবে লিগ হইতেছে। একসময় নামকরা বিদেশি ক্রিকেটাররা নিয়মিত আসলেও এখন দেখা নেই ঘরোয়া লিগের। রীতিমতো বোমা ফাটালেন সাবেক ক্রিকেটার রাজিন সালেহ। বলছেন সবকিছুর পেছনে নাকি একটা সিন্ডিকেট। 5-7 বছর দায়সারা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, যেমন রেলিগেশন লিগ হয় না। সামটাইম আপনি যখন একটা টিমে রেলিগেশন খেলবে না, তো কম্পিটিটিভলি একটা টিম ওই ভালো টিম বানাবে না, কারণ তার টিম তো রেলিগেটেড হবে না। আমি মনে করি যে এখানে ভোটের একটা বিষয় আছে, সিন্ডিকেট আছে। এই জিনিসটা আসলে অবশ্যই আমাদের যারা বড় উপরের লেভেলে যারা আছেন, এটা অবশ্যই তারা দেখা উচিত। 1 বছর হয়নি প্রথম বিভাগ লিগ, অনেক দিন ধরেই স্থবির হয়ে আছে বাকি লিগগুলো। আর্থিক সংকটের কথা বললেন জেলা ক্রীড়া কর্মকর্তা। বরাদ্দ পেলে উপজেলা পর্যায়েও ক্রিকেট বলে খেলানোর পরিকল্পনা তার। ফাইন্যান্সটা আমাদের প্রবলেম হয় যে আসলে আমরা সেই পরিমাণে আসলে স্পন্সর বা আমাদের অর্থের আসলে সংকট। টুর্নামেন্টগুলো যদি আমরা করতে পারি বেশি বেশি, তাহলে হয়তো বা আমাদের একদম বেস লাইনটা আমাদের ইউনিয়ন উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত আসতে পারবে। এখনও বোতলবন্দি বিসিবির বহু চর্চিত আঞ্চলিক ক্রিকেট কাঠামো। রূপরেখা তৈরি হলেও এখনও তা দেখেনি আলোর মুখ। হতাশ রাজিন সালেহ বাতলে দিলেন ফেরার পথ। যখন লক্ষ্য উদ্দেশ্য থাকে না, যখন সেকেন্ড ডিভিশন বা লিগ হয় না, তখন তারা আসলে ডিমোরালাইজ হয়ে যায়। তো কী করবে, ওইখান থেকে তারা খেলাও ছেড়ে দিতে হয়। অনেক ট্যালেন্ট প্লেয়ার এভাবে হারিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে লিগটা খুব ভালোভাবে মাঠে গড়ানোটা খুব ইম্পর্ট্যান্ট। নানা সীমাবদ্ধতা আর আর্থিক সংকটে এখন অনিয়মিত সিলেটের লোকাল টুর্নামেন্ট। পর্যাপ্ত বরাদ্দ আর সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি তৃণমূলে নিয়মিত লিগ আয়োজন করা গেলে উঠে আসবে আরও বেশি ক্রিকেটার, বিশ্বাস নতুন কমিটির। বিসিবি চাইলেই সেই সমস্যার সমাধান হতে পারে আঞ্চলিক ক্রিকেট কাঠামো। তবে শুধু কাগজে কলমে নয়, প্রয়োজন এর বাস্তব রূপ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। এছাড়া আজকে সব খবরের সব আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।